আর বলবো বৌমা, তোমার জন্য খুব কষ্ট হয়। সারাটা দিন তুমি সংসারের জন্য খাটো, তাও আমার ছেলের মন পাও না। ছেলেটাকে মনে হয় আমি ঠিক মতো করে মানুষ করতে পারলাম না। সবই আমার কপাল মা। ছোটতে মা বাবাকে হারিয়েছি, মামা মামির কাছে মানুষ। ওরা তো চিরকাল আমাকে বোঝাই মনে করলো। সবই কপাল। দুঃখ সইতে সইতে এখন আর আমার কিছু মনে হয় না। সবই বুঝি কানন, তুমি ছোট বয়সে মা বাবাকে হারিয়েছো। বিয়ে হয়ে এই কদিন হলো আমাদের ঘরে এসেছো। তোমার কেউ নেই তো কি হয়েছে? আমি তোমার মা, তুমি আমাকে নিজের মায়ের মতোই মনে করতে পারো। চলো কানন, ঘরে চলো। আপনি আমাকে নিজের মেয়ের মতো ভেবেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আজকাল কোমরে ব্যথা নিয়ে বড্ড ভুগি, না হলে তোমার হাতে হাতে দুটো কাজ করে দিতাম কানন। চলো এখন আমরা খেয়ে নিই। কাননের স্বামীর নাম গোপাল। গোপাল তার নিজের ছোট্ট জমিতে চাষবাস করে। একদিন সে যখন নিজের ছোট জমিতে ফসলের বীজ ছড়াচ্ছিল, তখন তার এক বন্ধু আসে। আরে গোপাল যে, সে কি রে, এতদূর পড়াশোনা করে এখন একটা ছোট্ট জমিতে চাষবাস করছিস? আর আমাকে দেখ, শহরে থাকি, টাকা পয়সার অভাব নেই, ভালো টাকা রোজগার করি। আরে নবীন যে, কতদিন পর হঠাৎ এই গ্রামে। আর বলিস না, বাবার জমিটুকুই আমাদের সম্বল, তাই জমিটুকুই এখন চাষবাস করছি। চাকরি তো পেলাম না। কি দরকার গোপাল এই সমস্ত ছোটখাটো কাজ করার? আমি একটা ভালো জিনিস জানি, যেটা থেকে তুই ভালো টাকা রোজগার করতে পারবি। কি রে নবীন, আমাকেও একটু বল, কার না আর ভালো লাগে ভালো ঘরে থাকতে, ভালো খাবার খেতে, আরামে থাকতে? সবাই চায়, আমিও চাই। বল রে। তেমন কিছু না, আমার চেনা কয়েকজন লোকজন আছে। তুই তোর জমানো যা টাকা পয়সা আছে আমাকে দিতে পারিস। মাসের শেষে একটা মোটা টাকা তোকে তুলে দেওয়া হবে। আমার যে সেরকম জমানো কিছু নেই, যা কিছু সম্বল বলতে বাবার এই জমিটুকু, আর তো কিছুই নেই। আপত্তি না থাকলে জমিটা বিক্রি করে দে, যে টাকা পাবি আমার কাছে রাখতে পারিস। তারপরে টাকার পরিমাণ বেড়ে গেলে তোকে ফেরত দিয়ে দেওয়া হবে। তাছাড়া এই গ্রামে থেকে কি হবে? গ্রামে আছেটাই বা কি? সব সুযোগ সুবিধা সবই শহরে। চল আমার সাথে শহরে চলে চ। ঠিক আছে রে নবীন, তাই হবে। তুই ঠিকই বলেছিস, এখানে কোনো সুযোগ সুবিধা নেই। আমি তোর সাথে শহরে চলে যাব। কিছু সময় পরে গোপাল নিজের ঘরে ফিরে আসে। সময় তো নিজের কাজগুলো করতে পারো, এতক্ষণে তোমার ঘর পোছার সময় হলো? রোজ তো আমি এই সময় ঘরের কাজ করি, কিন্তু আজ তো তুমি তাড়াতাড়ি চলে এসেছো, তাই তোমার মনে হচ্ছে। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে, খাবারটা যে দিতে হবে সেটাও কি তোমার খেয়াল নেই? ভুল হয়ে গেছে গো। রোজ তো আরও একটু পরে খেতে বসো। যাই হোক, আমি এক্ষুনি খাবার গরম করে আনছি। তুমি নিজের চাষবাস, জমি, ভিটেমাটি, মাকে আমাকে ছেড়ে শহরে চলে যাবে? এসব কি কথা বলছো তুমি? তুমি থাকো, তোমার এই গ্রাম, আমার মাকে নিয়ে তুমি থাকো। আমার আর থাকতে মন চায় না। তাছাড়া এই গ্রামে আছি বা কি? রোজ রোজ এই গরিবের জীবন কাটাতে আমার ভালো লাগে না। আমি চললাম। অমন কথা বলো না। গ্রাম প্রকৃতিরই এক স্বর্গ। গ্রামের যে মনোরম পরিবেশ শহরের ওই কোলাহলে তুমি পাবে না। তাছাড়া চাষবাস করেও যেটুকু টাকা রোজগার হয়, আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে পারি। তোমার যখন এতই এসব ভালো লাগে, তা তুমিই থাকো না। আমি তো আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি না। আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করব, নিজে সুখে শান্তিতে আরামে থাকবো। পরের দিন সকালে গোপাল শহরের উদ্দেশ্যে রওনা দেয়।
এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। গোপালও শহরে থাকতে শুরু করে দেয়, আর কানন তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে গ্রামেই থেকে যায়। এরকম একদিন সকালে কানন যখন ধান ঝাড়ছিল, তখন এক বৃদ্ধা তার বাড়ির উঠোনের সামনে এসে হাজির হয়। মারে, আজ 2 দিন হলো কিছু খেতে পাইনি। খিদের জোরে এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি। তুই একটু খেতে দিবি মা? সত্যি বুড়িমা, 2 দিন ধরে তুমি খেতে পাওনি শুনেই খুব খারাপ লাগলো। তবে আমরা গরিব মানুষ, আমরা তো অত ভালো কিছু খেতে পাই না। তবে ঘরে যা আছে তাই দিয়ে তোমার জন্য একটু রান্না করে দিতে পারবো। ভালো ভালো খাবারের দরকার নেই, আমাকে একটু ভাত খেতে দিলেই হবে। ভাত খেতে খুব ভালোবাসি। এসো বুড়িমা, তুমি উঠোনে এসে বসো, আমি রান্না করে নিজে হাতে তোমাকে খেতে দেব। তারপর ভাত রান্না হয়ে গেলে কানন নিজে হাতে সেই খাবার নিয়ে বুড়িমাকে খেতে দিতে যায়। মা, তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? খাও বুড়িমা, খাও, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে এনেছি। আমরা গরিব মানুষ, আমার স্বামী চাষবাসের কাজ করত, কিন্তু সে শহরে চলে যায়। কোনো রকমে আমাদের সংসার চলে, তাই তোমাকে বেশি কিছু রান্না করে দিতে পারলাম না বুড়িমা। তুই নিজেও জানিস না তুই কত ভালো কাজ করেছিস। আমি এখন খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তোর হাতের খাবার খেয়ে পেট আর মন দুটোই ভরে গেল রে মা। আমি এবার যাই। শোন, এটা রাখ, তোর কাজে আসবে। এটা তো লাউ গাছের চারা, এটা দিয়ে আমি কি করব বুড়িমা? এই লাউ গাছের চারাটা তোর বাড়ির উঠানে বসিয়ে দিস। ঠিক সময় এটা ফল দেবে, তখন এর উপকারিতা বুঝতে পারবি। তোর এটা কাজে লাগবে। ঠিক আছে বুড়িমা, দাও তাহলে, আমি এটা বাড়ির উঠোনে লাগিয়ে দেব। এরপর সেই বুড়িমা সেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়, আর কানন সেই লাউয়ের চারা গাছটাকে যত্ন করে। তারপর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক দিন কেটে যায়। একসময় সেই লাউ গাছে অনেক বড় বড় লাউ ধরে। এর কিছুদিন পর গোপাল নিজের গ্রামে ফিরে আসে। শহর থেকে এসে সে সোজা নিজের বাড়িতে এসে কানন, ও কানন, মা, বলি তোমরা ঘরে আছো? এ আমি কার গলা শুনছি মা? এ তো আপনার ছেলের গলা। তবে কি সে ফিরে এলো? আমারও তো তাই মনে হচ্ছে কানন। যাও তো, বাইরে গিয়ে দেখো তো গোপাল এসেছে কিনা। তুমি এতদিন পরে বুঝে আমাদের কথা মনে পড়ল? শহর ছেড়ে গ্রামে চলে এলে? বলি, ওদিকে সব ঠিক আছে তো? বড় সর্বনাশ হয়ে গেছে কানন। তোমার কথা না শুনে বড় ভুল করেছিলাম। লোভে পড়ে নিজের বাবার জমিটা বিক্রি করে নবীনের সাথে শহরে গেছিলাম। ওখানে টাকাগুলো বিনিয়োগ করি, লাভ তো হয়নি, উল্টে আমার সব টাকা জলে চলে গেল। এখন কি হবে কানন? তুমি অত চিন্তা করো না, তুমি গ্রামে ফিরে এসেছো, এটাতে আমি আর মা খুব খুশি হয়েছি। চিন্তা করো না, ওই দেখো ঘরের চালে কত সুন্দর লাউ গাছ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাউ চাষ হয়েছে, কিন্তু তা দিয়ে কি আমাদের সংসার চলবে? তুমি এই লাউগুলো নিয়ে বাজারে বসবে। লাউগুলো বিক্রি করে যে টাকা হবে তাতে আমাদের সংসার চলে যাবে। পরে যদি আরও লাভ হয় তখন শহরের দিকেও গিয়ে বিক্রি করতে পারবে। সত্যি কানন,
আমি চাষি মানুষ, অনেক চাষবাস দেখেছি ছোট থেকে, কিন্তু এত সুন্দর লাউ এর আগে কোথাও দেখিনি। এরপর গোপাল সেই লাউগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বসে আর সবাইকে ডেকে ডেকে বলে। এভাবে কয়েকদিনের মধ্যে তার দোকানে অনেক লোকজন চলে আসে আর ভালোভাবে বিক্রি হতে শুরু করে। এভাবে রোজ গোপাল দোকানে গিয়ে লাউ বিক্রি করে ঘরে ফেরে। যা হয় ভালোর জন্যই হয় কানন। শহরে না গেলে বুঝতাম না যে বিপদের দিনে একমাত্র নিজের পরিবারই পাশে থাকে। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করো কানন। ওভাবে বলো না, আমি কিছু মনে করিনি। তুমি ফিরে এসেছো, আমরা তাতেই খুশি। একটা কথা কি জানো তো, মানুষ তার নিজের জায়গা থেকে সরে গেলেই নেমে আসে বিপদ। তুমি ঠিকই বলেছ, আমরা চাষি মানুষ, চাষবাসে আমাদের জীবনের লক্ষ্য। লাউ চাষ করে ভালো টাকায় রোজগার করছি। এরপর আস্তে আস্তে গোপালের পরিশ্রমে আর সততার জোরে সে একসময় একটা বড় পাকা বাড়ি তৈরি করে ফেলে। তারপর সুখে শান্তিতে তারা সবাই একসাথে বসবাস করে। মানিক, তুই এখন বড় হয়েছিস, বিয়ে করেছিস, এখন মায়ের কোলে শুয়ে থাকার বয়স নয়। শুধু ভালো মানুষ হলেই হয় না মানিক, দায়িত্ব সমানভাবে নিতে হয়। এই শুরু হলো। বেশ তো খবরের কাগজ পড়ছো, ওটাই পড়ো না। তাছাড়া মায়ের কাছে সন্তান চিরকালই ছোট থাকে। তাছাড়া ওর বয়সই বা কত? এসব বলেই তো তুমি ওর মাথাটা খাচ্ছ। দেখো, সংসার আর জীবন নদীর মতো, ঢেউ আসবেই। তাছাড়া পরিশ্রম ছাড়া সংসারে কোনো সম্মান থাকে না। পুরুষ মানুষের টাকাই সম্মান। কেন বাবা, তুমি তো এতদিন ধরে চাষবাস করে অনেক টাকা জমিয়েছো, বাড়ি করেছো। আমাকে পরিশ্রম না করলেও চলবে, এত চিন্তা আমার ভালো লাগে না। উফ, এমন একটা ছেলের জন্ম দিয়েছি, নিজের ভালো মন্দটা নিজে বোঝে না, অপদার্থ একটা। এমন করে কেন বলছো বাবা? সবাই আমার কত প্রশংসা করে জানো? আমার ছেলের মতো এমন সৎ আর দয়ার মন এই গ্রামে অন্য কারণ নেই। সেটাই তো সমস্যা। মহাভারতের দাতা কর্ণের কথা শুনেছিস? দানি তাকে মহৎ করেছিল, আর দানি তার কবচ কুণ্ডল কেড়ে মৃত্যুর মুখে ঠেলে ফেলেছিল। যাও গিন্নি, পারলে বৌমাকে একটু কাজে সাহায্য করো। এমন একটা স্বামী কপালে জুটেছে যাকে বোকা বানিয়ে গ্রামের মানুষ সুবিধা নিচ্ছে। হে ঈশ্বর, রক্ষে করো, ঈশ্বর রক্ষে করো। পায়েল মানিকের মতো অত সহজ সরল ছিল না। তার বুদ্ধি ছিল এবং সে বাস্তবটাকে খুব ভালোভাবে বুঝতো। আরে আরে, পায়েল বৌদি যে এদিকেই তো আসছে মনে হচ্ছে। যাই একটু গল্প করে নি। এই যে পায়েল বৌদি, কি আর বলবো, তোমার স্বামীর মতো মানুষ এই গায়ে একটাও নেই। চামেলি, আমার সংসারে অনেক কাজ আছে, তা হঠাৎ আমার স্বামীর এত প্রশংসা কেন শুনি? তিনি আবার কি করলেন? ও মা, এই তো কাল ঘরে বাজার করার টাকা ছিল না, তা তোমার স্বামী আমার স্বামীকে 500 টাকা দিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আমি এখন যাই, অনেক কাজ আছে। লোকের ওই মিষ্টি মধুর কথাতেই আমার স্বামীটা বোকা বনে যায়। বাবা, আপনার চা এনেছি, খেয়ে নিন। কি বৌমা, তোমার মুখটা অমন ভার কেন? কি আর বলবো বাবা, আপনার ছেলে তো একেবারে বোকার হদ্দ।
আপনার ছেলেকে বোকা বানিয়ে সবাই টাকা পয়সা কেড়ে নেয়। এটাই তো ওর দোষ বৌমা, বেশি সহজ সরল, তাই সবাইকে আপন ভেবে ফেলে, আর তাতেই সবাই ওকে বোকা বানায়। কিন্তু নিজের জন্য তো ভাবতে হবে বাবা, না হলে সংসারটা যে ভেসে যাবে। আজ আপনারা আছেন, টাকা পয়সা আছে, পরে কি হবে? সেটা নিয়ে আমিও চিন্তায় আছি। কলসির জল খেতে খেতে একসময় সেটাও শূন্য হয়ে যায়। এই তো মানিক আসছে মনে হচ্ছে। দেখি দেখি, অনেক বাজার করে আনছে। এই সুযোগে থলিটা যদি নেওয়া যায়, আজকে বাজার খরচটা বেঁচে যাবে। কি ব্যাপার হারু দাদা, তুমি এখানে বসে আছো? কি আর বলবো রে মানিক, মেয়েটার আজ জন্মদিন, ভালো মন্দ কিছু কিনে দেব, সে টাকাও নেই, তাই এই গাছতলায় বসে আছি। সে কি, তোমার মেয়ের আজ জন্মদিন? আরে বেচারা, আচ্ছা আচ্ছা, আমি ইলিশ মাছ নিয়ে আসছি, তার সাথে কিছু শাকসবজিও আছে। এই ব্যাগটা রাখো, মেয়েকে ভালো ভালো রান্না করে দিও। সত্যি রে মানিক, তুই বোকায় রয়ে গেলি। আজ আমার খরচটা বেঁচে গেল, বিনা পয়সায় ইলিশ মাছ। কই গো পায়েল, কি রান্না করেছো তাড়াতাড়ি নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে। অন্যদিন তো আমি ঘরে ঢোকার আগেই তুমি রান্না নিয়ে বসে থাকো। এ কি মা, আজ তুমি খাবার নিয়ে এসেছো? পায়েল কোথায়? কি আর বলবো মানিক, তুই যখন বাজার গেলি, পায়েল তখন রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে, বলেছে আর কোনোদিন আসবে না। এ তুমি কি বলছো মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পায়েল রাগ করে বাপের বাড়ি চলে গেল আর আসবে না বলেছে? হ্যাঁ রে, কি আর করব, খুব অশান্তি করে চলে গেল। ভালো কিছু রান্নাও করতে পারিনি, এটা দিয়ে খেয়ে নে বাবা আমার। এ কি গিন্নি, আজ তো ইলিশ মাছ হওয়ার কথা ছিল। ছেলেকে তখন 1000 টাকা দিলাম ইলিশ মাছ আনতে, তাও আজও কি কাউকে টাকা দিয়ে চলে এসেছে নাকি? ওকে তুমি কিছু বলো না, হারুর মেয়েটার জন্মদিন ছিল, তাই বাজার করে যা আনছিল ব্যাগ সমেত দিয়ে চলে এসেছে। মানেটা কি? ঘরের খেয়ে বনের মোষ দাঁড়াচ্ছে। ইলিশ মাছের কত দাম জানো? কেউ বলল আর অমনি দিয়ে দিল? এটা কখনো হয় নাকি? একটা অপদার্থ ছেলে। আহা, তুমি রাগ করছো কেন? আমরা তো পরেও খেতে পারবো। হারুকে তুমি কতটুকু জানো গিন্নি? একটা ধূর্ত প্রবঞ্চক। মানুষ চেনা অত সহজ নয় গিন্নি। কিছু ভালো মানুষকে বোকা বানিয়ে কিছু খারাপ মানুষ আজীবন ফয়দা লুটছে। না 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 না, আমি অনেক সহ্য করেছি। মানিককে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। নিজে খেটে টাকা রোজগার যে কত কঠিন তা ওকে বুঝতে হবে। আহা, এরকম করে কেন বলছো? পায়েল বাড়ি ছেড়ে চলে গেল, আমাদের ছেলেটাকেও কি তুমি তাড়িয়ে দেবে? আর ছেলেটা থাকবে কোথায়? চুপ করো, তোমার কোনো কথা আজ আমি শুনবো না। আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দেব। মানিককে তার বাবা ঘর থেকে তাড়িয়ে দেয়, আর সারা দিন হাঁটতে হাঁটতে অবশেষে মানিক একটা লাউ গাছের নিচে এসে বসে। তখন প্রায় বিকেল। ও মা গো, এ যে লাউ হেঁটে হেঁটে আমার দিকে আসছে, এ আমি ঠিক দেখছি তো? আমি জাদু লাউ, আমি এখানে একা একা থাকি,
তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো, আমি তোমার জমিতে সোনার মতো ফসল ফলাবো। ওমা, এ লাউ যে কথা কয়, একদম মানুষের মতো। তুমি খুব সহজ সরল, তোমার মনে কোনো পাপ নেই, তাই আমি তোমাকে সাহায্য করব। তোমার ঘরে অনেক লাউ চাষ হবে, যা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। তাই নাকি? তাহলে জাদু লাউ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ছেলেটা যে কোথায় গেল, কি খেলো? কাল সারাটা দিন ছেলেটা বাড়ি ফেরেনি, কি যে করি। গিন্নি, কাল থেকে তুমি কিছু খাওনি। আমি নিজে হাতে একটু ডাল, পোস্ত আর বেগুন ভাজা রান্না করেছি, খেয়ে নাও। দেখো গিন্নি, ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে করেছে, পরিবারের দায়িত্ব নেওয়া ওকে শিখতে হবে। অন্ধ স্নেহে তুমি ওকে অলস বানিয়ে দিও না। ছেলেটা সারাদিন ঘরে ফেরেনি, কি খেলো তাও জানি না। তোমার কি এতটুকু মায়া দয়া নেই? তোমার কি মনে হয় গিন্নি, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি খুব ভালো আছি? না গিন্নি, না। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, না হলে আমাদের অবর্তমানে ওকে ঠকিয়ে সবাই কেড়ে নেবে। সবাই ভাবে বাবারা শক্ত হয়। না গিন্নি, বাবাদেরও মন আছে, তারাও কাঁদে, শুধু চোখের জলটা লুকানো থাকে। আমি জানি তুমি আমাদের ছেলেকে অনেক ভালোবাসো, এখন তোমার ইচ্ছা পূরণ হলেই হয়। অন্যদিকে মানিক সেই জাদু লাউ নিয়ে তাদের বাড়ির পেছনের দিকের ঘরে এসে উপস্থিত হয়। ওমা, দেখো কি এনেছি, এটা জাদু লাউ। এই লাউ চাষ করে আমি অনেক টাকা রোজগার করব। তুই ফিরে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তুই এই পেছনের দিকের এই ঘরটাতেই থাক, আর লাউটাও এই ঘরেই চাষ কর। এই ঘরে সচরাচর তোর বাবা আসে না। হ্যাঁ মা, আমি লাউ চাষ করে টাকা রোজগার করব, তারপর বাবাকেও দেখিয়ে দেব যে বাবার স্বপ্ন সত্যি করে আমিও একজন রোজগারের ছেলে হয়ে উঠেছি। এরপর মানিক বেশ কিছু মাটি নিয়ে কোদাল দিয়ে খোঁড়ে, তারপর তাতে জল দিয়ে লাউয়ের বীজটা রোপণ করে। এরপর সেই লাউ গাছে অনেক লাউ ধরে, আর সেগুলো ছিল সবই জাদু লাউ। সত্যি জাদু লাউ, তুমি কত ভালো, আমাকে অনেক সাহায্য করেছো। হ্যাঁ, এবারে তুমি এই লাউগুলো কেটে বাজারে বিক্রি করো, দেখবে এই লাউ অনেক সুস্বাদু আর তোমার বিক্রি অনেক বেশি হবে। এরপর মানিক সেই লাউ গাছ থেকে লাউগুলো কেটে নেয়, তারপর বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করতে থাকে। এভাবে অনেক লোকজন জমা হয় আর মানিকের বিক্রিও বেড়ে যায়। আমি জানতাম মানিক, তুই একদিন সফল হবি। যা মানিক, এবার পায়েলকে ঘরে নিয়ে আয়, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আসুক। কি যে বলো, যখন আমার ছেলের সত্যিকারের বউকে দরকার ছিল তখনই সে রাগ করে বাপের বাড়ি চলে গেল। এখন ওই বউকে নিয়ে আসার কোনো মানে হয় না। চুপ করো গিন্নি, ও রাগ করে বাপের বাড়ি যায়নি। ওকে আমি বাপের বাড়ি যেতে বলেছিলাম, যাতে আমাদের ছেলে একটু বোঝে নিজের ভালোটা। তাই বুঝি? আমার ভুল হয়ে গেছে। তাহলে আর কি, মানিক গিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসুক। হ্যাঁ বাবা, নিজের রোজগারের যে কি আনন্দ তা আমিও বুঝেছি। আর জাদু লাউ আমাকে অনেক সাহায্য করেছে। স্বামী হিসাবে আমিও এবার দায়িত্ব নিতে সক্ষম। দেখলি মানিক, পরিশ্রম কখনো মানুষকে ছোট করে না। যে কোনো কাজই বড় হয় যদি সৎ পথে থেকে করা যায়। আজ তুই আমার গর্ব।
এরপর মানিক পায়েলকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে। এরপর তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।